বিএনপি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, এটাও কিন্তু একটা ভয় এবং প্রতিহিংসা, এই দুটোরই কিন্তু আপনার প্রতিফলন। এটা কোনো রাজনৈতিক বিশ্বাসের প্রতিফলন নয়। আওয়ামী বিএনপিও জানে তার রাজনৈতিক বিশ্বাস এখানে মানুষের জনসমর্থন থাকলেও ঠিক, তার কিন্তু নৌকা নাই, কম্পাস নাই। নৌকা বলতে বলছি সভ্যতার নৌকা, ইতিহাসের নৌকাটা তার হাতে নেই, সভ্যতার কম্পাসটা তার কাছে নেই। বরঞ্চ এই দিক থেকে দেখতে গেলে আদর্শিক দিক থেকে জামাত কিন্তু বিএনপির চেয়ে শক্তিশালী। এবং জামাতের অবস্থা তো আমরা দেখেছি, ইউনূস সহ কিন্তু এই জামাতকে তারা 5-6 বছর তো ক্ষমতায় থাকার আশা নিয়ে ইউনূস এসেছিল, সেটা কিন্তু পারেনি, কারণ দেখেছি পরিস্থিতিটা। আবার ভাববেন না যে ইউনূস বোধহয় জনমতকে ভালোবেসে বা জনমতের প্রতি শ্রদ্ধা দেখে সরে গেছে, না সেটা না। ইউনূস সরে গেছে কিন্তু ওই যে বাংলাদেশের অর্থনীতি সে রক্ষা করতে পারছে না, যে অর্থনৈতিক ভঙ্গুর পরিস্থিতি এখনো অব্যাহত আছে। এবং তারেক রহমান যতদিন শাসন করবেন, উনি যেহেতু ওনার রাজনীতি পরিবর্তন করেননি, উনি যেহেতু ওনার চিন্তা ভাবনা পরিবর্তন করেননি, ফলে এই বাংলাদেশে একে তো বিদেশি কোনো বিনিয়োগও হবে না, আর বর্তমান বিশ্ব জটিল পরিস্থিতিতে বিনিয়োগের কোনো সম্ভাবনাই নাই, অভ্যন্তরীণ বিনিয়োগের কোনো সম্ভাবনা নাই। বিনিয়োগ নাই মানে চাকরি বাকরি নাই, প্রতিদিন মানুষ চাকরি হারাবে, প্রতিদিন ভিক্ষুকের সংখ্যা বাড়বে, প্রতিদিন আপনার বিদেশি লেনদেন বেশি করতে হবে, ধীরে ধীরে আপনার দ্রব্য মূল্য স্ফীতি, যেটা বলে মূল্যস্ফীতি, ইনফ্লেশন, সেটা বেড়ে যাবে। এবং এক সময় এমন অবস্থায় আসবে, তারেক রহমান যদি কয়েক বছর সরকার চালান, দেখবেন যে যেই সেনাবাহিনী জঙ্গিদের সাথে গেছে 2024 সালে, এই সেনাবাহিনী আর বেতন তুলতে পারছে না, সরকারি কর্মচারীদের বেতন নেওয়ার মতো পয়সা থাকবে না। বাংলাদেশে বিদেশি দূতাবাস অনেকগুলা তারেক রহমান বন্ধ করে দিবেন, বিএনপি আগেও বন্ধ করে দিয়েছে, আরো চাই পারে এই আগামী কয়েক বছরে 2-4টা দূতাবাস বন্ধ হয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। এই জিনিসগুলো আপনারা যারা ভাবছেন যে আওয়ামী লীগ বোধহয় বেশ ভালো বিপদে আছে, তারা কিন্তু এই জিনিসগুলো ভেবে দেখছেন না। তারা এখনো যেহেতু শেখ হাসিনা রেখে যাওয়ার টাকা পয়সা ইউনূস ধ্বংস করেও কিছু অবশিষ্ট আছে, যেটা দিয়ে এখন তারেক রহমান চালাচ্ছেন। শেখ হাসিনা তো শুধু নগদ টাকা রেখে যাননি, রাস্তাঘাট, বিদ্যুৎ, কল কারখানা, কত কি রেখে গেছেন, পুরো ইনফ্রাস্ট্রাকচার রেখে গেছেন না? সেগুলো তো এখনো, এগুলো সবগুলোতে তো মরিচা পড়ে নাই, সবগুলো ভেঙে যায় নাই। এগুলোর উপর নির্ভর করে কিন্তু তারেক রহমান চলছে। এবং তারা সংসদে কি করছেন আপনারা জানেন। আমার উদ্দেশ্য কিন্তু ওইটাই বলা যে আওয়ামী লীগ যে ফিরে আসবে না, আপনারা যারা সন্দেহ করেন, তারা কিন্তু গভীরতায় কিন্তু যান না, বুঝছেন? গভীরতায় গেলে আপনারা দেখতেন যে আওয়ামী লীগের জন্য বাংলাদেশের ভবিষ্যৎটা অপেক্ষা করে আছে। কিভাবে আওয়ামী লীগ, কেন তারেক রহমানের সরকার পড়ে যাবে? যে কারণে জামাত পড়ে গেছে, ইউনূস, অর্থাৎ অর্থনীতি তার ভঙ্গুর অবস্থা। এই অর্থনৈতিক শক্তি, টাকা পয়সা দিতে পারতো, পৃথিবীতে একমাত্র রাষ্ট্র দিতে পারতো বা দিত আন্তরিকভাবে, সেটা ছিল পাকিস্তান। সেই পাকিস্তানের তো ভিক্ষা করে চলতে হয় পৃথিবীর কাছ থেকে। এই অবস্থায় তারেক রহমানকে এখন ভারত যতটুকু সহযোগিতা করছে, এইটার উপর তাকে টিকে থাকতে হচ্ছে। এই অবস্থায় আপনারা কেন ধরে রাখছেন যে আওয়ামী লীগ ফিরবে না? আওয়ামী লীগ শুধু ফিরবে না, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে আপনার কান্নাকাটি করে নিয়ে আসবে, শেখ হাসিনাকে নিয়ে আসবে। এর কারণ হলো, মানুষ যতটাই আপনার মৌলবাদ দ্বারা আক্রান্ত হোক না কেন, একদম আপনার পেটের ক্ষুধা কিন্তু এমন একটা জিনিস যেটা কিন্তু আপনার কোনো মৌলবাদ রক্ষা করতে পারে না। তখন কিন্তু মানুষ বুঝবে যে আসলে ওই শেখ হাসিনাই তো আমাদের কথা ভাবতো, এবং শেখ হাসিনা যেই নীতিতে দেশ চালাতো, সেই নীতিতেই তো কেবল এই বাংলাদেশটার উন্নতি হয়। সেইটা ভাবতে বেশি দেরি লাগবে না। এইভাবে যখন শেখ হাসিনা ফিরে আসবেন, তখন যদি আওয়ামী লীগ চায়, বিএনপিকেও নিষেধ করে রাখতে পারবে এবং জামাতকেও নিষেধ করে দিতে পারবে, এবং সেটা টেকসই হবে। কেন হবে জানেন? এটা হবে যে বাংলাদেশের যে কয়েকটা শ্রেণী মরে গেছে, ওগুলোকে কিন্তু উৎপাটন করে ফেলতে হবে। একটা হলো যে সংবাদপত্র, যেটাকে ফোর্থ স্টেট বলা হতো, এটা বাংলাদেশে নাই হয়ে গেছে ইউনূসের আমল থেকে। সুতরাং এখন যেটা আছে এটাকে তো মেরেই ফেলতে হবে, এটা তো নাই, তাই না? আর কোনো বুদ্ধিজীবী নাই। বুদ্ধিজীবী কখন হয় জানেন? বাংলাদেশে যে বুদ্ধিজীবী নেই, এটার জন্য সবারই দায় আছে, আওয়ামী লীগেরও আছে, কিন্তু সেটা তো আর থাকবে না। এখন তো এইসব নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, চিন্তা ভাবনা হচ্ছে। একটা মানুষ তখনই বুদ্ধিজীবী হয় যখন সে তার পুস্তক বিক্রি করে সংসার চালাতে পারে। যতক্ষণ একটা মানুষ পুস্তক বিক্রি করে সংসার চালাতে পারে না, সে কিন্তু বুদ্ধিজীবী না, কারণ তাকে তো ওই শেখ হাসিনার দয়ার উপর বা তারেক রহমানের দয়ার উপর নির্ভর করতে হয়।
যাক, এটা অন্য আলোচনা, হয়তো ভিন্ন ভিন্ন কোনো জায়গায় করব। কিন্তু আমাদের বাংলাদেশ সমাজের এখনো যতটুকু অবশিষ্ট আছে, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, গৌরব, আমাদের এখনো তরুণ জেনারেশনের অনেকেই জঙ্গিবাদ আক্রান্ত হয়ে গেছে, কিন্তু এর বাইরেও তো একটা বড় অংশ আছে, আমরা দেখতে পাচ্ছি। ফলে এই জায়গায় এসে আপনার হতাশ হওয়ার কোনো কারণ নাই। আওয়ামী লীগ, বরঞ্চ আমি বলবো যে আওয়ামী লীগের ওই দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে হবে। আওয়ামী লীগ করতে হলে বাংলাদেশে 4 গুণ কষ্ট করে রাজনীতি করতে হবে। যে আমি মন্ত্রী হইলাম আর এই ওই শুধু ওইটা বলে বলে চলে গেলাম যে 5 লাখ মানুষ খুন করে ফেলবে আমরা ক্ষমতা থেকে চলে গেলে। 5 লাখ তো ওরা খুন করতে চেয়েছিল, রক্ষাটা করেছে কে? রক্ষা করেছে শেখ হাসিনার উন্নয়ন, শেখ হাসিনার প্রতি মানুষের ভালোবাসা, তাই না? সেটার সাথে যদি সাংস্কৃতিক উন্নয়ন থাকতো, সেটার সাথে যদি বুদ্ধিভিত্তিক উন্নয়ন থাকতো, তাহলে তো সরকারটাই পড়ে না। এবং যারা সরকারে ছিলেন তারা যদি ওই দায়িত্বটা নিয়ে চলতেন যে আমাদের অনেক দায়িত্ব আছে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকার জন্য, অর্থাৎ রাষ্ট্রটাকে মুক্তিযুদ্ধের চেতনায় সুপ্রতিষ্ঠিত করতে হবে। আসলে যে এত কথাগুলো কেন বলছি জানেন, আমি তো ঘোষণা দিয়েছি আমি এখন আওয়ামী লীগের সক্রিয় সদস্য। আমি আওয়ামী লীগের নেতাদের এখন আর বেশি দোষ ধরবো না, যতটা পারি, তবে সমালোচনা যতটা করার দরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা সজীব ওয়াজেদ জয়, তাদের যতটুকু চোখে আঙ্গুল দিয়ে নিজেদের ত্রুটি দেখিয়ে দরকার, সেই দায়িত্ব থেকে আমি সরবো না। সেটা করে যাওয়াই আমি মনে করি যে আওয়ামী লীগের জন্য সবচেয়ে ভালো কাজ। সেইখান থেকে আমাদের এখন শিখতে হবে যে আমাদের জন্য রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করাটা কোনো আরামায়েশ করার জায়গা না, আরামায়েশ করার জায়গা না, আমাদের জন্য মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করার জায়গা। এবং সেইখানে আমাদেরকে একইভাবে আধুনিকতা যেমন বাস্তবায়ন করতে হবে, কিভাবে আমাদেরকে কাফের বলে পার পেয়ে যাতে কেউ না যায়, অর্থাৎ আমরা ইসলাম ধ্বংস করি নাস্তিক এটা বলেও যাতে কেউ পার না পেয়ে যায়, সেদিকেও আমাদের যথেষ্ট মেধা যোগ্যতা দিয়ে কাজ করতে হবে। এবং এগুলো নিয়ে এখন চিন্তা ভাবনা করার সময়। রাষ্ট্র ক্ষমতা হাতে আসতে খুব বেশি কিন্তু সময় লাগবে না। ফলে আমি যেটা বলতে চাচ্ছি আজকে, যেটা ঠিক গুছিয়ে বলতে পারিনি, আমার ভেতরে যুক্তিগুলো আছে কিন্তু আমি তুলে ধরতে পারিনি, সেটা এক কথায় বলা যায় যে এই যে বিএনপি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো, এইটা টিকবে না এই জন্য যে বিএনপির সাথে আমি যেটা বারবার বলি যে ইতিহাসের শক্তি, সভ্যতার শক্তি সেটা কিন্তু নাই। আর আওয়ামী লীগের সাথে ইতিহাসের শক্তি, সভ্যতার শক্তি থাকাতে এবং তার মাথার উপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো মানুষ থাকাতে, জীবিত কিংবা মৃত, এই যে মহিরুহ বঙ্গবন্ধু থাকাতে, এই দলটা মানে চোখ বন্ধ করে দেখবে যে রাষ্ট্র ক্ষমতা তার হাতে। তখন যাতে অতীতের ভুল ত্রুটিগুলো পরিশুদ্ধ করে নির্লোভ মানুষদের দ্বারা সাকিব আল হাসানের মতো লোভীদের আর মানে তাদেরকে এইভাবে দলের মধ্যে মানে তাদেরকে দলের বসন্তের কোকিল বানিয়ে, বসন্ত চলে গেলে আবার কোকিলও চলে যায়, এই ধরনের লোকজনকে গুরুত্ব না দিয়ে সত্যিকারের রাষ্ট্রটাকে ভালোবাসেন, দেশটাকে ভালোবাসেন, আধুনিকতাটাকে ভালোবাসেন, শিক্ষা দীক্ষা, নৈতিকতা, তারপরে প্রগতিকে ভালোবাসেন, তাদেরকে দিয়ে রাষ্ট্র চালাতে হবে, দল চালাতে হবে। এবং সেটা হলে এই ধরনের মানুষকে দলের দায়িত্ব দিলে তারা চুরি কম করবে, হয় করবে না, কিন্তু লাভটা হবে যে দীর্ঘমেয়াদে আওয়ামী লীগ ক্ষমতা থাকবে। আওয়ামী লীগের পক্ষে সুযোগ আছে বাংলাদেশকে লাগাতার 50 বছর শাসন করা, একদম গণতান্ত্রিক পদ্ধতিতে। শুধু আমি যে কথাগুলো বললাম সেগুলোকে যদি আওয়ামী লীগের কর্তৃপক্ষ বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, যারা আওয়ামী লীগ চালাচ্ছেন, তারা যদি এগুলোকে একটু গুরুত্ব দেন, তাহলে যদি আমার একটা মানুষ যদি তার দল, তার সমর্থক দল যদি 30 বছর ক্ষমতায় থাকে, সেই মানুষগুলোকে দুর্নীতি করার দরকার আছে না? সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে গড়ার দরকার আছে। এবং সেই দেশে যদি স্বাধীনতা বিরোধীদের সত্যিকার অর্থে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে ক্ষমতাহীন করা যায়, তাহলে তো অর্থনৈতিক সুযোগগুলো আওয়ামী লীগের সমর্থকদের হাতেই আসবে, তাই না? এক জায়গা থেকে ওরা যখন উৎখাত হবে তখন তো সেটা আওয়ামী লীগের সমর্থকদের হাতে হবে। কিন্তু সেটা যদি জনগণের দৃষ্টিতে ন্যায় ভিত্তিক হয়, তাহলে আপনাদেরকে কারা ক্ষমতা থেকে উৎখাত করবে? ফলে যেটা হলো যে, আগেও যেটা বলেছি সেটা হলো যে প্রজ্ঞার কিন্তু বিকল্প নাই, এবং প্রজ্ঞা চর্চা করার, চিন্তা করার। এই এপ্রিল মাসের 8 তারিখ বিএনপি সংসদে আইন পাশ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর অনেক মানুষের মনে এক ধরনের সন্দেহ দোলাচল কাজ করছে যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? আওয়ামী লীগ কি শেষ হয়ে গেল, নাকি আওয়ামী লীগ ফিরে আসবে? আজকের আলোচনায়
আমি এই বিষয়ে আমার বিশ্বাসবোধ থেকে যে বিশ্লেষণ সেটা করার চেষ্টা করব, এবং আমি এটা বলার চেষ্টা করব যুক্তি দিয়ে যে কেন বিএনপি বা জামাত এই ধরনের দলগুলো দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে সেটা টিকিয়ে রাখতে পারবে না। অন্যদিকে ভবিষ্যতে কেন আওয়ামী লীগ বিএনপি বা জামাতকে নিষিদ্ধ করতে পারে এবং সেটা টিকিয়েও রাখতে পারবে, মূলত এই আলোচনাটা করার চেষ্টা করব। সঙ্গে থাকুন। দেখুন, 2024 সালের যে জুলাই এবং আগস্টে যে জঙ্গি উত্থান হলো, সেখানে কি আওয়ামী লীগের কোনো দায় নাই? অনেক দায় আছে। সেই জিনিসটা আমাদের স্বীকার করতে হবে, বুঝতে হবে। দায়ের মধ্যে অনেক কিছু আছে, এখন আওয়ামী লীগের জন্য এগুলো চিন্তা করা দরকার। আমরা অনেক দায় কিন্তু আমরা সহজে বুঝতে পারি। যে একটা দায় সবচেয়ে বড়, যেটা হলো যে আওয়ামী লীগের হয়ে যারা সরকার চালিয়েছেন তারা কিন্তু হৃদয় দিয়ে ওই জিনিসটা প্রতিদিন চিন্তা করেননি, যেটা আমরা বাইরে থেকে আওয়ামী লীগের সমর্থকরা চিন্তা করেছি যে এইভাবে একটা সরকার চলতে পারে না। সরকার শুধু অর্থনৈতিক উন্নয়ন করছে, সরকার রাজনৈতিক উন্নয়ন, সাংস্কৃতিক উন্নয়ন এগুলোতে সময় ব্যয় করছে না। এটা কিন্তু আমরা বাইরের মানুষ অনেক বুঝতে পেরেছি। এমনকি যারা আওয়ামী লীগের যারা হর্তাকর্তা ছিলেন বা এখনো আছেন তারাও বুঝেছেন। এই যে ওবায়দুল কাদের সম্পর্কে যেটা বলা হয়, উনি যে বলেছিলেন আওয়ামী লীগ ক্ষমতা থেকে সরে গেলে 5 লাখ লোককে মেরে ফেলা হবে, এই অনুধাবনটাও তো ওবায়দুল কাদেরের ছিল। কিন্তু যেটা হয়ে গিয়েছিল, দীর্ঘদিন দলটা ক্ষমতায় থাকাতে এখানে সুবিধাভোগীরা প্রচুর ভিড় করেছে, কিন্তু তারা তাদের দায়িত্বটা সম্পর্কে সকাল বিকাল যেভাবে বাংলাদেশের মতো একটা দেশে আওয়ামী লীগের মতো একটা দলকে সরকার চালাতে হলে, যেখানে মুক্তিযুদ্ধ বিরোধী, জঙ্গি স্বাধীনতা বিরোধী এদের ব্যাপারে আসলে প্রকৃতপক্ষে কখনো কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই, সেই অবস্থায় আওয়ামী লীগের টিকে থাকার জন্য যে ধরনের ব্যবস্থা দিয়ে চিন্তা ভাবনা করার দরকার ছিল, অর্থাৎ কার্যকর ব্যবস্থা গ্রহণের করার দরকার ছিল, সেটা একদিকে যেমন করা হয়নি, অন্যদিকে দলে সুবিধাভোগী এই অর্থে বলছি যে যিনি দায়িত্ব পালন করেছেন তিনি আর সুবিধাভোগী থাকেন না। সুবিধাভোগ তো আসলে একটা চাকরি পেলেই হলো, মন্ত্রিত্ব পেলে হলো, যে কোনো একটা দায়িত্ব পাওয়াটাই তো সুবিধাভোগ। এখানে অর্থনৈতিক দুর্নীতি আসলে বড় জিনিস না, বড় জিনিস হলো যে একটা দায়িত্ব পেয়েছেন সেটাই কিন্তু একটা সুবিধাভোগ। হ্যাঁ, এটা দায়িত্ব হিসাবে থাকলে তো সেটা তো অনেক বড় ব্যাপার, যে আমি একটা দায়িত্ব, এটাকে দায়িত্ব সুবিধা হিসাবে দেখছি না, সেভাবে চিন্তা করা। কিন্তু ওই জিনিসটা আওয়ামী লীগের যারা আসলে সত্যিকারের কি পজিশন গুলোতে ছিলেন তাদের মধ্যে এটা চলে এসেছিল। যেমন আমরা দেখেন অতি সম্প্রতি ক্রিকেটার সাকিব আল হাসানের একটা বক্তব্য দেখলাম, যে উনি বলেছেন যে এখন তো আমার দল রাজনীতি করছে না, রাজনীতিতে নাই, আমি আবার খেলার মাঠে চলে যেতে চাই। তা আমি ভাবলাম যে আসলে কি এই ছেলেটা বয়স কত হবে, 40-40 হতে পারে, 35-36, সে কি সত্যি এই কথাটা বলেছে? একটা বিশ্ব ক্রিকেটার, বিশ্বমানের ক্রিকেটার, তার তো মানে তার প্রকাশে তো কোনো একটুখানি প্রজ্ঞার পরিচয় থাকবে না, সেটা দেখলাম যে না। পরে সাকিব আল হাসানের ফেসবুকে গিয়ে দেখলাম যে উনি আবার ওইটার পক্ষে সাফাই গিয়েছেন, যে ওনার বক্তব্যটাই আমার কাছে সঠিক মনে হলো, যে উনি এই মুহূর্তে তার যেহেতু তার ক্যারিয়ারের শেষ পর্যায়ে উনি ভাবছেন এখন উনি ক্রিকেটে আবার ঝড় তুলতে চান। এবং দুর্ভাগ্যের বিষয়, সাকিব আল হাসানের এই বক্তব্যটা যে অত্যন্ত একটা স্বার্থপর বক্তব্য, এইটা যে আওয়ামী লীগের কিন্তু অনেক কর্মী সমর্থক নেতা এটা কিন্তু বোঝেননি, এটাকে বাহবা দিয়ে অনেক ফেসবুক পোস্ট আমি দেখেছি। অথচ দেখেন এই সাকিব আল হাসান
কিন্তু শুধু তো খেলাতে উনি অনেক বড়, সেটা ঠিক আছে, কিন্তু রাজনীতিতে তো ওনাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করুণা করেছেন অনেক কিছু, তাই না, অনেক ধরনের। আর সবচেয়ে বড় কথা হলো যে সাকিব আল হাসানকে শেখ হাসিনা যেই ধরনের আদর যত্ন করেছেন, আজকে কিন্তু আমরা যদি এই সাকিব আল হাসান বা এদেরকে যদি আমরা রাজনীতি শেখাতে পারতাম, আমরা যদি বঙ্গবন্ধুর আদর্শ শেখাতে পারতাম, বা আমরা যদি এটা এই জিনিসটা তাদের অনুধাবনে আনতে পারতাম যে আওয়ামী লীগের যোগদান কিন্তু শুধু সুবিধাভোগ নয়, আওয়ামী লীগের যোগদান মানে হলো একটা বিশাল দায়িত্ব পালন করা। সেই দায়িত্বটা কি? বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে, এই দেশ স্বাধীন করাতে বঙ্গবন্ধু সব দিয়েছেন, জীবন দিয়েছেন, যৌবন দিয়েছেন, জীবনের সবচেয়ে সেরা সময়টা দিয়েছেন আন্দোলনে, মাঠে ঘাটে, তারপরে আপনার জেলখানায়, তাই না? পরিবারকেও তো উনি অত্যন্ত পারিবারিক মানুষ হওয়া সত্ত্বেও কিভাবে বঙ্গমাতা ফাজিলাতুন্নেসা মুজিব কিভাবে সংসার চালিয়েছেন এগুলো তো আমরা জানি, তাই না? এই যে বঙ্গবন্ধু যে সারা জীবন কষ্ট, ত্যাগ, তিতিক্ষা করে দেশটাকে স্বাধীন করলেন, কিন্তু তিনি তো পূর্ণাঙ্গ স্বাধীন করতে পারেননি, কারণ যে দেশে বঙ্গবন্ধুকে মেরে ফেলা হয়, জাতির পিতাকে, সেটা তো পূর্ণাঙ্গ স্বাধীন দেশ না, তাই না? কারা মেরে ফেলেছে সেই শত্রুকে তো আমরা এমনকি দুঃখিত, আলোচনাটা শুরু যখন করেছি একটু বিস্তৃত হচ্ছে, বাট আমি জানি আমি আসল জায়গায় ফিরে আসবো, তবু আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। এমনকি দেখবেন আওয়ামী লীগের বয়ানও কিন্তু এটাই আছে যে একদল, আওয়ামী লীগের অনেক কাগজপত্রে আমি দেখেছি, ওয়েবসাইট হতে পারে, এটাতে হতে পারে, ওটাতে হতে পারে, যে একদল উচ্ছৃঙ্খল বিপদগামী সেনাবাহিনীর একটা অংশ বঙ্গবন্ধুকে মেরেছে। এটা কিন্তু আওয়ামী লীগেরও বয়ান। আওয়ামী লীগের যদি এত দুর্বল বয়ান হয়, অর্থাৎ বিপদগামী সেনাবাহিনীর একটা অংশ বঙ্গবন্ধুকে মেরেছে, কোথাও কিন্তু আওয়ামী লীগ এটা লিখেছে আমি দেখিনি। যে হ্যাঁ, অনেক ইন্ডিভিজুয়াল লিখেছেন, কিন্তু দলীয়ভাবে তারা কিন্তু বলে নাই যে স্বাধীনতা বিরোধীরা 72 সালে তাদেরকে যথেষ্ট পরিমাণে ধ্বংস করা যায়নি, তাদেরকে ক্ষমা করে দেয়া হয়েছে, তারা ক্ষমাটাকে সুযোগ হিসাবে, অধিকার হিসাবে নিয়ে বঙ্গবন্ধুকে কিন্তু হত্যা করে ফেলেছে। এইটা কিন্তু আওয়ামী লীগের বয়ানে আমি কিন্তু কখনো পাইনি। যা হোক, অর্থাৎ আওয়ামী লীগেরও অনুধাবন কিন্তু বঙ্গবন্ধুত্তর আওয়ামী লীগের যেটা হওয়ার দরকার ছিল সেটা কিন্তু শানিত হয় নাই। অর্থাৎ বঙ্গবন্ধুর যে ত্যাগ তিতিক্ষা, পরবর্তীতে তার কন্যা শেখ হাসিনার যে ত্যাগ তিতিক্ষা, চিন্তা করেন তো শেখ হাসিনার ত্যাগটা কত বড়, সেগুলোর দিকে কিন্তু আমরা কিন্তু সেই শিক্ষাটা কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন দায়িত্বশীলদের কাছ থেকে পাইনি। যার কারণে সাকিব আল হাসান আজকে সহজে বলে দিতে পারছেন যে আমি এখন আবার খেলায় ফিরে যাব। অর্থাৎ যেই মুহূর্তে সাকিব আল হাসানকে এই আওয়ামী লীগ দলটার সবচেয়ে বড় প্রয়োজন, আশা করা হচ্ছিল যে ওনার মতো নামি দামি মানুষ, পকেটের পয়সা, উনি তো যথেষ্ট অর্থের মালিক হয়েছেন, এটা আমরা জানি। হ্যাঁ, সেটা কিন্তু উনি স্বাধীন বাংলাদেশ হওয়াতেই হতে পেরেছিলেন। এটা পাকিস্তানি ক্রিকেটার হিসাবে পাকিস্তানে হয়তো দেখতেন যে আরো 200-300 সাকিব আল হাসান আছে। আমি সাকিব আল হাসানকে খাটো করে দেখছি না, কিন্তু এত বড় সুযোগটা পাকিস্তানে প্রতিযোগিতা করে অনেক কষ্ট হতো, বাংলাদেশে উনি যেটা পেয়েছেন, তাই না? তো ওই কৃতজ্ঞতা থেকেও তো উনি ওনার অর্জিত অর্থের এবং এই জীবনের, উনি এখন সবচেয়ে বড় অবস্থায় আছেন। উনি ক্রিকেটে আর কত বড় হবেন? ক্রিকেটে গেলে আবার 2টা ছক্কা মারলে ওনার নাম হবে, 2টা ম্যাচ জিতলে ওনার নাম হবে, কিন্তু বাংলাদেশের ইতিহাসে উনি কিন্তু অমর হয়ে যেতে পারতেন। আওয়ামী লীগ নিয়ে যখন এই সময়ে মানুষের মনে এক ধরনের দোলাচল কাজ করছে, উনি যদি মাঠে নেমে যেতেন, সেটা কিন্তু করেননি। এবং এই যে একটা আপনার অসুখে ভুগছেন আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষরা, তার কারণে কিন্তু আওয়ামী লীগের অনেক সমর্থক, কর্মী এবং বাংলাদেশের সাধারণ মানুষের কাছেও মনে হচ্ছে যে আওয়ামী লীগ বোধহয় আর ফিরবে না, আওয়ামী লীগ বোধহয় আর ফিরতে পারবে না। কিন্তু আসলে সত্য কথা হলো যে আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না, এটা মোটেও সাকিব আল হাসান আজকে উদ্যোগ নিয়ে খেলায় চলে যাবেন না আওয়ামী লীগে থাকবেন, এটার উপর কিন্তু ডিপেন্ড করে না। আপনি যদি ইতিহাস বোঝেন, আপনি যদি রাজনীতি বোঝেন, আপনি যদি কূটনীতি বোঝেন, এই 3টা জিনিস যেটা একটা রাষ্ট্রকে আপনার সক্ষম করে, একটা রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে, এই জিনিসগুলো যদি আপনারা বোঝেন, তাহলে কিন্তু এটা
এটা বোঝা, এটা এটা হিসাব করেই আপনি বলে দিতে পারবেন বর্তমানে আওয়ামী লীগ কি করছে না করছে, কোনো কার্যক্রম গ্রহণ করছে কি করছে না, তাদের প্রচার প্রচারণা অনেক দুর্বল, সেটা মেনে নিয়েও কিন্তু আপনার বুঝতে কোনো অসুবিধা হবে না যে আওয়ামী লীগই বাংলাদেশের শুধু ভবিষ্যতই না, আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ ক্ষমতায় বসাবে। কিভাবে আমরা একটু দেখুন, আওয়ামী লীগের বিরুদ্ধে যে যে ধরনের প্রচার প্রচারণা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদী জামাত বিএনপি তারা করেছে, আজকে কিন্তু দেশের অনেক মানুষ কিন্তু বুঝতে পারছে যে এই এই প্রচারণাগুলোর বেশিরভাগই কিন্তু ছিল মিথ্যা, এবং আওয়ামী লীগ সেগুলো সময় মতো সঠিকভাবে তুলে ধরতে পারেনি, এখনো পারছে না। কিন্তু এখন না পারলেও এখন অন্তত আওয়ামী লীগের অনেক কর্মী, এখন যেহেতু আওয়ামী লীগ দলটা সরকারে নেই, ভবিষ্যতে সরকারে আসবে এই ভরসায়ও কেউ কথা বলছেন। আবার আওয়ামী লীগ এত বড় দল, সবাইকে তো আর সরকারি সুযোগ সুবিধা দেওয়া যায় না, অনেক বড় একটা বঞ্চিত ছিলেন। তারা এখন বুঝতে পারছেন যে যারা অতীতে দায়িত্বশীল ছিল, যারা দায়িত্ব পালন করতে পারেনি, যাদের ব্যর্থতার কারণে 5 আগস্ট ঘটেছে, তারা হয়তো ভবিষ্যতে আর দায়িত্ব পাবেন না, নতুনরা দায়িত্ব পাবেন। এবং আমি বিশ্বাস করি সেটাই সঠিক হতে যাচ্ছে, কারণ আসলে অতীতের মতো তো আর এই দলটা চলতে পারবে না। তো এখন কিছুটা হয়তো প্রচার প্রচারণা হচ্ছে, আমরা অনেকেই এই আওয়ামী লীগের বিরুদ্ধে যে সব মিথ্যা অপপ্রচার হয়েছে সেগুলা জবাব দিচ্ছি। আমি তো অবশ্যই অনেক কিছু জবাব দিব, এবং আপনারা যদি সাথে থাকেন এই ইউটিউবের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতটাকে যদি একটুও যদি শক্তিশালী করতে পারি ব্যক্তিগতভাবে, এটা আমার একটা তৃপ্তির বিষয় থাকবে। যাই হোক, সেটা তো আমি করব, দেখা যাক কি করা যায়। কিন্তু আমরা কিন্তু ওই আলোচনাটাই আমরা আবার চিন্তা করে দেখেন, ওই আওয়ামী লীগ ফিরবে না, এইটা কেন মিথ্যা? আওয়ামী লীগকে কারা নিষিদ্ধ করেছে? আওয়ামী লীগকে অনেকবার আগে নিষিদ্ধ করা হয়েছিল, ইয়াহিয়া খান ইত্যাদি ইত্যাদি, সেগুলা কিন্তু আমরা জানি, আমরা ইতিহাসে কিন্তু যাচ্ছি না। আমরা যেটা দেখতে চাই যে আওয়ামী লীগের শক্তিটা কোথায়। আওয়ামী লীগের শক্তি হলো, আওয়ামী লীগ যেই শক্তি ব্যবহার করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বিশেষ করে একেবারে বঙ্গবন্ধু একেবারে 1949 সাল থেকে, অর্থাৎ আওয়ামী লীগ গঠনের, আওয়ামী মুসলিম লীগ হিসাবে গঠনের পর থেকে যেভাবে, যেই বিশ্বাসের উপর তিনি একনিষ্ঠ ছিলেন, যেটাতে কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ভাসানী থাকতে পারেনি। আপনি দেখবেন 1949 সাল থেকে একেবারে বঙ্গবন্ধুকে মেরে ফেলা পর্যন্ত, 1975 আগস্ট পর্যন্ত বঙ্গবন্ধু মানুষের শক্তিতে বিশ্বাস করেছেন। বঙ্গবন্ধু অধিকারহীন মানুষের শক্তিতে বিশ্বাস করেছেন, এবং এই বিশ্বাস কার্যকরের জন্য উনি একটা সার্বজনীন আদর্শকে উনি গ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধুর এই উত্তরণটা কিন্তু কেউ জানে, মানে অনেক অধ্যয়ন না করলে কিন্তু জানা যাবে না। বঙ্গবন্ধু কিন্তু মুসলিম লীগের রাজনীতি, অর্থাৎ সাম্প্রদায়িক রাজনীতি দিয়ে তিনি কিন্তু রাজনৈতিক জীবন শুরু করেছিলেন, এবং শৈশবে কৈশোরে উনি হিন্দু সাম্প্রদায়িকতা দেখেছেন, অর্থাৎ হিন্দুদের সাম্প্রদায়িক দৌরাত্ম্য দেখেছেন। সেখান থেকে উনি ইসলামিক এবং মুসলিম লীগের যে সাম্প্রদায়িক দৌরাত্ম্য, অর্থাৎ সাম্প্রদায়িকতা, সেদিকে আকৃষ্ট হয়েছেন। এইভাবে কিন্তু উনি রাজনীতি শুরু করেন। সেখান থেকে যেতে 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 তিনি কিন্তু বাংলাদেশকে উনি উত্তরণ ঘটিয়েছেন বাংলাদেশের স্বাধীনতা পর্যন্ত, এবং স্বাধীন বাংলাদেশে উনি 1972 সালের সংবিধানে যে মূলনীতি উনি দিয়েছেন সেটা ছিল ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, অর্থাৎ দুটো আধুনিক জিনিস। তিনি কিন্তু এই শক্তিটা কিন্তু বঙ্গবন্ধু একে 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 কিন্তু অর্জন করেছেন। এবং বাকশাল নিয়ে আমরা যদি ভবিষ্যতে কখনো কথা বলি, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ব্যাপারে যথেষ্ট উনি জানেন, উনি বলবেন যে সবকিছু কিন্তু বঙ্গবন্ধুর প্রগতিশীলতা এবং আধুনিকতা এবং গণতান্ত্রিক মনোভাব, এই ভাবনাগুলো কিন্তু বঙ্গবন্ধুকে আপনার তার জীবনের সাফল্য, অর্থাৎ একটা রাষ্ট্র গঠনের সাফল্য কিন্তু দিয়েছিল, যেটা বাংলাদেশে আমরা গভীরভাবে বিশ্লেষণ করে দেখি না। এবং বাংলাদেশ আওয়ামী লীগ, এই বঙ্গবন্ধুর দল বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল, সেই আদর্শটা কিন্তু ধরে রেখেছেন। অর্থাৎ বাংলাদেশে আপনি যদি দেখেন কাগজে কলমে একটা মাত্র দল আছে, যেটা একটা মাত্র দল বলতে আমি প্রথম 4টা দল যেগুলোর জনসমর্থনের দিক থেকে, অর্থাৎ আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি,
এই চারটার মধ্যে কারো কিন্তু ধর্মনিরপেক্ষতা নাই কাগজে কলমে, অর্থাৎ আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র হওয়ার যে মূল ভিত্তি এটা কি শুধু আওয়ামী লীগের আছে। অর্থাৎ আওয়ামী লীগই একমাত্র ভবিষ্যৎমুখী ইতিহাসমুখী দল, এবং যারা কাগজে কলমে হলো ইতিহাসের শক্তিটাকে সাথে রেখেছে। এই শক্তি সাথে থাকাতে দেখেন, এবং আপনি নিশ্চিত থাকেন যিনি আজকে শুনছেন, এই শক্তিটা যদি আওয়ামী লীগের সাথে না থাকতো, আওয়ামী লীগ কিন্তু বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর থেকে কিন্তু হারিয়ে যেত। যেইভাবে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে যে পরিমাণ শত্রু পরিবেষ্টিত, যেভাবে বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা যারা অর্থাৎ পাকিস্তান চেয়েছিল কোনো না কোনো ফরম্যাটে, পাকিস্তানি ভাবধারা, পাকিস্তানি সংস্কৃতি, পাকিস্তানি রাজনীতি, সেনাবাহিনী নির্ভর রাজনীতি, এগুলা যাদের মনে এখনো আছে, তারা কিন্তু এই আওয়ামী লীগের কিন্তু শত্রু। অর্থাৎ একটা দেশের মধ্যে প্রায় অর্ধেক মানুষ এই দলটার শত্রু হওয়া সত্ত্বেও দলটা টিকে গেছে, কিন্তু তার যে আধুনিক যে গণতান্ত্রিক চেতনা, যে ধর্মনিরপেক্ষতা, যেটা শেখ হাসিনা রক্ষা করে গেছেন শত কষ্ট করেও, সেইটা। ফলে আওয়ামী লীগ ৭৫ সালে, অনেকে মনে হবে যে আওয়ামী লীগ বোধহয় আজকে সবচেয়ে বড় বিপদ আছে, না, আওয়ামী লীগ ৭৫ সালে সবচেয়ে বড় বিপদে ছিল। বড় বিপদে কিভাবে ছিল? আওয়ামী লীগকে যারা ৭৫ সালে রক্ষা করতে পারতো, আওয়ামী লীগের বিভিন্ন সিনিয়র নেতারা, দেখা গেছে যে তারা কিন্তু অনেকটা ব্যক্তিগত দ্বন্দ্ব ইত্যাদিতে জড়িয়ে গেছেন, এবং শেখ হাসিনা, শেখ রেহানা ইনারা রাজনীতি করবেন কিনা এটার কোনো গ্যারান্টি ছিল না। পরবর্তীতে শেখ হাসিনা এসে কিন্তু দলটাকে বাঁচিয়েছেন। এই গ্যারান্টি কিন্তু ৭৫ সালে ছিল না। শেখ হাসিনা তো আসছেন আরো কয়েক বছর পরে বাংলাদেশে। আজকে কিন্তু শেখ হাসিনাকে কিন্তু ওই বঙ্গবন্ধুর মতো কিন্তু ২০২৪ সালে তারা মেরে ফেলতে পারেনি। এটা আওয়ামী লীগের জন্য একটা বড় সৌভাগ্য। যদি শেখ হাসিনাকে আবার মেরেও ফেলতে পারতো, যেমন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় বা সাইমা ওয়াজেদ পুতুল, তারা কিন্তু আবার মায়ের গত ৩০-৪০ বছরের রাজনীতি দেখে দেখে বড় হয়েছেন। তারা দেখেছেন মা কি করেছে না করেছে, কিংবা শেখ রেহানা বা তাদের ছেলে মেয়েরা। এই যে তাদের যে একটা দেখা, তাদের যে এটার তারা চাইলে না চাইলেও যে এই শেখ হাসিনার সাধনার কষ্টের যে একটা অংশগ্রহণ, তারা যে একটা অংশ পরিণত হয়েছেন, সেটা কিন্তু ১৯৭৫ সালে কিন্তু ছিল না। বঙ্গবন্ধু শেষ, বঙ্গমাতাকে মেরে ফেলেছিল উঠে বলে হয়তো হতে পারতেন। একমাত্র বঙ্গবন্ধুকে প্রতিনিধিত্ব করার সক্ষমতা ছিল রাজনৈতিক মাঠে ১৯৭৫ সালে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের। হ্যাঁ, আমি অবশ্য আওয়ামী লীগের যেসব নেতারা, বিশেষ করে তাজউদ্দিন সাহেবের স্ত্রী, যারা আওয়ামী লীগকে ওই সময় লিড করেছেন, বিভিন্ন তাদের অবদানকে আমি খাটো করে দেখছি না, কিন্তু কথা হলো যে শেখ হাসিনাকে এসে কিন্তু দলের ঐক্য রক্ষা করতে হয়েছিল। সেটা কিন্তু আবার বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের পক্ষে সম্ভব হতো, এবং সেটা হলে হয়তো আওয়ামী লীগ কে ২১-২০ বছর ক্ষমতার জন্য ওয়েট করতে হতো না তখন। কিন্তু বঙ্গমাতাকেও কিন্তু স্বাধীনতা বিরোধী সেই মৌলবাদী জঙ্গি চক্র, ফারুক, রশিদ, যারা ফ্রন্টলাইন ফাইটার, তারা কিন্তু খুন করে ফেলেছে। সেই অনুযায়ী দেখুন, আজকে বাংলাদেশ আওয়ামী লীগের এদেরকে নিষিদ্ধ করছে, এটা বাদ দেন, কিন্তু আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ রাখার জন্য বর্তমানে বঙ্গবন্ধু পরিবারের কতগুলো আপনার সদস্য জীবিত রয়েছে, এবং যারা প্রত্যেকে কিন্তু কোনো না কোনো ভাবে এই রাজনীতির সাথে সংশ্লিষ্ট হয়ে গেছেন। শেখ হাসিনা জীবিত আছেন, এটা আমাদের পরম সৌভাগ্য। শেখ রেহানা জীবিত আছেন, জয় জীবিত আছেন, পুতুল জীবিত আছেন, ববি উনি জীবিত আছেন। অন্তত এরা তো সবাই বাংলাদেশের রাজনীতির মধ্যে তাদের বড় হয়েছে, এবং রাজনীতি চর্চা হয়েছে তাদের দ্বারা। ফলে আওয়ামী লীগের যে ঐক্য, সেটা কিন্তু এদের কেউ না কেউ রক্ষা করবে। শেখ হাসিনা মৃত্যুর পর শেখ রেহানা করবেন, শেখ রেহানা না করলে জয় করবেন, জয়ের পর আরো চলে আসবে। অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের যেটা এই দরকার ছিল, যে কোনোভাবে দলে কোনো ধরনের কোনো পক্ষ এই দলটাকে ভাঙতে পারবে না, তার জন্য যে বঙ্গবন্ধুর রক্তের একজন উত্তরাধিকার দরকার ছিল, সেটা রয়ে গেছে। এইটা কিন্তু ৭৫ সালে সেইভাবে ছিল না। কারণ হলো যে শেখ রেহানা, শেখ হাসিনা ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলেন, এবং তারা ৫-৬ বছর বাংলাদেশে ফিরতেই পারেননি বঙ্গবন্ধুকে হত্যা করার পর। সেই অবস্থা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমানে নাই। আর বিএনপি, জামাত,
এদের সাথে এরা আওয়ামী লীগকে কোনোভাবেই এরা দমিয়ে রাখতে পারে না। কেন জানেন? সেটা পারে না। কিন্তু আজকে আপনার কেন মনে হচ্ছে যে জামাত বা বিএনপি এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে সেটা সেটা টেকসই করতে হবে? এটা মনে হচ্ছে কারণ বাংলাদেশের সমাজ আমরা যেটা তৈরি করতে পারিনি, এই সমাজের একেবারে অনেকগুলো আপনার যে একটা সমাজের যেসব যে ধরনের স্তম্ভ থাকে, আপনি মনে করেন যে একটা বুদ্ধিজীবী শ্রেণী থাকে বা সংবাদপত্র থাকে বা মিডিয়া, সেগুলা কোনোটাই কিন্তু আজকে বাংলাদেশে কাজ করছে না। যেমন ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় কিন্তু এগুলো সব কাজ করতো। আপনার কোনো কিছু হলে কিন্তু এরা সব দিক থেকে হই হই রব তুলতো এবং বেশিরভাগ কিন্তু অপপ্রচার করতো এবং সবাই কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী ভূমিকায় কিন্তু পালন করত। এটাই যদি পালন না করতো তাহলে কিন্তু আমরা ইউনূসের ক্ষমতা গ্রহণের পর থেকে আমরা কিন্তু মিডিয়া দেখতে পেতাম। আমরা কিন্তু কোনো মিডিয়া দেখি না, আমরা কিন্তু কোনো বুদ্ধিজীবী বাংলাদেশে দেখি না, যারা সবকিছু জেনেও, যারা জুলাইয়ের এই জঙ্গি উত্থান জেনেও জঙ্গি উত্থান বলতে চায় না, যারা কোনো ধরনের অন্যায়ের প্রতিবাদ বাংলাদেশে এখন আর করে না। আপনার এই অবস্থায় এটা স্বাভাবিক যে বাংলাদেশের সাধারণ মানুষের মনে মনে হতে পারে যে না, আওয়ামী লীগ বোধহয় বড় একটা বিপদে পড়েছে। আওয়ামী লীগ একটা বড়, আপনার বলবো যে একটা একটা শিক্ষণকাল এখন তার চলতেছে। এটা বিপদ নয়, এটা আওয়ামী লীগের জন্য এইটা একটা বড় ধরনের আল্লাহর নিয়ামত বলতে হবে। কারণ হলো যেই আওয়ামী লীগ হয়ে গিয়েছিল আপনার বিশেষ করে 2024 পর্যন্ত, যেখানে শুধু পাওয়ার জন্য মানুষ আসতো, সাকিব আল হাসান, যার আসলে রাজনীতিতে এসে বড় না আসলে তো এই ছেলে আরো এখন খেলতে পারতো লিটনদের সাথে গিয়ে বিভিন্ন জায়গায়, তাই না? কিন্তু লোভের কারণে সে এসেছে রাজনীতিতে। এই যে লোভী মানুষগুলো এসেছে, আবার এখন বিপদ, এখন আবার খেলায় চলে যাচ্ছে। এই যে একটা জিনিস, এই যে রাজনীতিটা যে শুধু লোভের জিনিস না, শুধু ক্ষমতাটা পরিচালনা করা নয়, ক্ষমতা সুসংহত করার জন্য কিভাবে আদর্শকে বাস্তবায়িত করতে হয় সেটা শেখার একটা সময় এসেছে। এখন দেখেন আওয়ামী লীগ যে জামাতকে যদি গত 14-16 বছরে জামাতকে নিষিদ্ধ করলে কি আওয়ামী লীগ ধরে রাখতে পারতো না। কেন পারতো না? কারণ হলো আওয়ামী লীগের সে গণতান্ত্রিক চর্চা। আওয়ামী লীগ একটা ভিখারি বুদ্ধিজীবীও যদি রাস্তায় কথা বলতো সেটাকে মূল্য দিত। একটা তৃতীয় শ্রেণীর সংবাদপত্র যদি, যেমন আমরা হিরো আলমকে নিয়ে কত কি হয়েছে দেখেছি, সবগুলোকে কিন্তু আওয়ামী লীগ গণতান্ত্রিক মানসিকতা নিয়ে সম্মান জানিয়েছে। অতটুকুন সম্মান জানিয়ে কিন্তু কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে রাখা যায় না, যেটা আওয়ামী লীগ সর্বশেষ করেও পারেনি। কিন্তু সময়ের বাংলাদেশের জন্য প্রয়োজন ছিল কিন্তু জামাতকে নিষিদ্ধ করে রাখা, কিন্তু আওয়ামী লীগ তার গণতান্ত্রিক মানসিকতার জন্য পারেনি। পরবর্তীতে কি হয়েছে আমরা দেখেছি, ইউনূস যেটা জামাতের শাসন ছিল, আর বর্তমানে বিএনপি যেটা বিএনপির শাসন, এদের শাসন আমলে কিন্তু তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এই মুহূর্তে তারা মনে করছে যে সেটা তারা করতে পেরেছে এবং এটা বোধহয় টেকসই হবে। এর কারণ হলো যে বাংলাদেশের যে প্রথম কথা হলো যে কেউ তো কোনো কিছু বলছেও না, আর দ্বিতীয় কথা হলো যে কোনো গণতান্ত্রিক মানসিকতাটাকে আপনার এই বিএনপি বা জামাতের সম্মান দেখানোর কোনো দায়বদ্ধতা তাদের কিন্তু নাই। সত্যিকার অর্থে আমরা যদি শুধু এতটুকুন যদি আমরা বুঝতে পারি এবং আমরা আমাদের কূটনীতিতে বোঝাতে পারি যে এই দলগুলো সত্যিকার অর্থে গণতান্ত্রিক মানসিকতার দল নয়, গণতান্ত্রিক মানসিকতার দল নয় বলে তারা বাংলাদেশের 50% মানুষের, 60% বলতে পারেন, 40% যাই বলুন না কেন, এই যে তাদের প্রতিনিধিত্ব করে, যেই দল মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, যেই দল বাংলাদেশের একেবারে সুদীর্ঘতম ইতিহাস, সংগ্রামের ইতিহাস, ন্যায়ের পক্ষে দাঁড়ানোর ইতিহাস, সংখ্যালঘুদের অধিকারের পক্ষে দাঁড়ানোর ইতিহাস, সেই দলকে নিষিদ্ধ করা, এইটা হলো যে আপনার গণতান্ত্রিক মানসিকতা থাকলে পারা যায় না। এই গণতান্ত্রিক মানসিকতা না থাকা বিএনপির যেমন একটা শক্তি, আবার আমরা যখন আওয়ামী লীগ আবার ফিরে এসে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা পুনরায় গ্রহণ করব, তখন কিন্তু আমাদের এই সব ধরনের আপনার স্বাধীনতা বিরোধী দলগুলাকে, এমনকি চাইলে বিএনপিকেও আপনার নিষিদ্ধ করে এবং টেকসই করা সম্ভব। কেন সম্ভব জানেন? সম্ভব হলো যে
আপনি দেখেন এই এই যে যে এই জামাত এবং বিএনপি জাতীয় যে দলগুলো, এগুলো কিন্তু রাজনীতিতে কোথাও কিন্তু আপনার পৃথিবীর কোন রাষ্ট্রে কিন্তু সেই রকম কোন ধরনের সাফল্য এরা পায় না। সাফল্য পেলেও তাদের রাষ্ট্রে আপনার ইয়েটা প্রতিষ্ঠিত হয় না, কি বলে, গণতন্ত্রটা প্রতিষ্ঠিত হয় না। আপনি পাকিস্তানে দেখেন, পাকিস্তান বিএনপির যে দলটা, বিএনপিকে আপনি পাকিস্তানের মুসলিম লীগের সাথে তুলনা করতে পারেন, কিংবা জুলফিকার আলী ভুট্টোর যে রেখে যাওয়া দল তার সাথে তুলনা করতে পারেন। আবার জামাতের তো পাকিস্তানে অনেক অনেক ধরনের আপনার জামাতি আছে, তাই না? এই দলগুলা থাকাতে কি পাকিস্তানে প্রতিষ্ঠিত হয়েছে? আপনার গণতন্ত্র কি প্রতিষ্ঠিত হয়েছে? আপনারা চিন্তা করে দেখেন, প্রতিষ্ঠিত হয়নি। যেমন আপনারা সবাই তো ওই ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ট্রাম্পের ওই 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 পোস্টটা দেখেছেন, যে উনি লিখেছে যে আমি কার কথা শুনলাম, কার পরামর্শে সিজফায়ারে রাজি হলাম, যে একেবারে খুব শ্রদ্ধা ভরে লিখেছে যে প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনির বা মুনিম, যাই হোক। চিন্তা করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সে যখন এইভাবে লেখে, যে আসলে এই কথা লেখার মানে হলো কি, যে এটা তো মূলত আসিম মুনিরেরই বিষয়, তাই না? এটা কিন্তু ওই ওই শাহবাজ শরীফের বিষয় না। শাহবাজ শরীফকে রাখা হয়েছে সেটা তাদের মানে একটা গণতান্ত্রিক চেহারা দেখানোর জন্য। অর্থাৎ যেই দেশের এটা খুবই সিগনিফিক্যান্ট, যেভাবে প্রেসিডেন্ট ট্রাম্প ওদেরকে একসাথে সম্বোধন করেছেন, ইরানিয়ানরাও তাই করেছে তাদের চিঠি কাগজে, তারা যেটা পাবলিশ করেছে, যে শাহবাজ শরীফ আসিম মুনিরই ওখানে আসলে মূলত প্রধান। যে দেশে সেনাবাহিনী প্রধান হইল প্রধান, সেখানে রাজনৈতিক প্রধানমন্ত্রী কোনো মানে তার কোনো আসলে মান মর্যাদা নেই। এইভাবে লিখলে কি আর আসলে একটা প্রধানমন্ত্রীর মান মর্যাদা থাকে? সেই দেশে কি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে? হয়নি। কারণ হলো তারা ইসলামিক রিপাবলিকে কখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। ফলে দেখবেন এই দলগুলোর উত্থান পতন আছে। তারপরও পাকিস্তান যেহেতু ইসলামিক প্রজাতন্ত্র সেখানে টিকে আছে, কিন্তু বিএনপি কি বাংলাদেশকে ইসলামিক প্রজাতন্ত্র বানাতে পারবে? বা জামাত কি বাংলাদেশকে ইসলামিক প্রজাতন্ত্র বানাতে পারবে? যদি তারা বাংলাদেশকে ইসলামিক প্রজাতন্ত্র তৈরি করতে পারে, তখন হয়তো আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করে সেটাকে আপনার দীর্ঘমেয়াদী করতেও পারে। কিন্তু বাংলাদেশের ইতিহাসে আমরা যতটুকু দেখেছি, বাংলাদেশের মানুষের সাম্প্রদায়িকতার এত বিস্তৃতি সত্ত্বেও আমরা কিন্তু একটা জিনিস দেখছি, যে বাংলাদেশকে অত সহজে কিন্তু একটা সাম্প্রদায়িক আপনার ইসলামিক জঙ্গি রাষ্ট্রে পরিণত করা সম্ভব হবে না। অর্থাৎ পাকিস্তানের মতো রাষ্ট্রে সম্ভব হবে না। আপনারা হয়তো মনে করছেন যে আমি রাজনৈতিক বুলি কপচাচ্ছি, না, আসলে কপচাচ্ছি তা না। সম্ভব কেন হবে না জানেন? সম্ভব হবে না এটার মূল কারণ এই নয় যে বাংলাদেশের মানুষ এটা চায় না। বাংলাদেশের মানুষ ওইটাই চায়, অনেক বড় একটা অংশ, কিন্তু হবে না এই জন্য যে পাকিস্তানের পৃথিবীর মাটিতে দুরবস্থা দেখে। এই পাকিস্তান রাষ্ট্রটা এক সময়, বিশেষ করে 1960-এর দশকে বা 50-এর দশকে, এশিয়ার একটা মোটামুটি বড় শক্তি এবং অর্থনৈতিক রাষ্ট্র ছিল, অর্থনৈতিক শক্তি বলা যায় এশিয়ার মধ্যে। সেইটা পড়তে তার যে অর্থনৈতিক ব্যর্থতা বর্তমানে, বিশেষ করে গত 5-10 বছর, বিশেষ করে ইসলামিক মৌলবাদ, জঙ্গিবাদ এবং ইসলামিক রাষ্ট্র কায়েমের ফলস্বরূপ যেটা আমরা দেখতে পাচ্ছি, সেইটার কারণে এই বিএনপি জামাত বাংলাদেশে তাদের যে পরিমাণ আপনার প্রভাব বিস্তার করা দরকার ছিল, যে পরিমাণ শক্তি নিয়ে তাদের বাংলাদেশের মানুষের উপর বা বাংলাদেশ রাষ্ট্রের উপর আপনার গেড়ে বসার দরকার ছিল, সেই শক্তিটা তারা অর্জন করতে পারেনি। এবং তাদেরকে এই শক্তিটা দিতে পারতো একমাত্র পাকিস্তান। কিন্তু ইনহেরেন্টলি পাকিস্তান যেহেতু ইসলামিক জঙ্গিবাদের পক্ষে চলে গেছে, পাকিস্তানের সেই শক্তিটা নাই। এবং এখানে সবচেয়ে বড় বিপদ হতে পারতো আওয়ামী লীগের, পাকিস্তানের যদি সেই অর্থনৈতিক প্রভাব যদি তৈরি হতো বাংলাদেশে। কিন্তু পাকিস্তানের সেই ধরনের কোনো শক্তি নেই। সে বুদ্ধি দিতে পারে, কিছু টাকা পয়সা খরচ করতে পারে, এখানে তাদের যে আইএসআই যে তাদের যেসব গোয়েন্দা সংস্থা বা এগুলো আছে, তাদেরকে দিয়ে অনেকে কিছু প্রভাব বিস্তার করতে পারে। কিন্তু সত্যিকার অর্থে
পাকিস্তান রাষ্ট্র হিসেবে পর্যদস্ত হওয়াই হলো আমাদের জন্য বড় একটা সৌভাগ্যের বিষয়। এবং ফলে বিএনপি জামাত দেখেন এটা খুব ন্যাচারাল। আপনি দেখেন এত কিছু পরেও কিন্তু তারেক রহমানকে কিন্তু ভারতের সাথে সমঝোতা করেই কিন্তু রাষ্ট্র ক্ষমতায় চড়তে হয়েছে, পাকিস্তানের সাথে নয়। বরঞ্চ মনে হচ্ছে পাকিস্তানের সাথে কিছু ডিস্টেন্সই ক্রিয়েট করেছেন তারেক রহমান। এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশে যে আওয়ামী লীগকে যে দমন করে এই 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 বিএনপি জামাত এটা রাখতে পারবে না, কারণ হলো তাদের রাজনৈতিক যথেষ্ট জনসমর্থন থাকা সত্ত্বেও রাজনৈতিক শক্তিটা তাদের টেকসই না। এই জন্য টেকসই না যে বিএনপি এবং জামাতের পক্ষে একমাত্র আপনার জঙ্গি মৌলবাদ ছাড়া কোনো চিরন্তন কোনো আদর্শ কিন্তু তাদের সঙ্গী হয়নি। না হওয়াতে যেটা হয়েছে আরেকটা, যেটা বিএনপিকে ভালো করে বুঝতে হবে, যে তারা 1991 থেকে 96, 2001 থেকে 6 এবং বর্তমানে 1-2 মাস সরকার চালিয়েছে, তারা কিন্তু বাংলাদেশের কোনো ধরনের অর্থনৈতিক উন্নয়ন করতে পারেনি। বাংলাদেশের যেসব সমস্যা সেগুলোর কোনোটা সমাধান করতে পারেনি। বাংলাদেশের কোনো বড় ক্রাইসিস ম্যানেজমেন্ট করার পর্যন্ত তাদের কোনো অভিজ্ঞতা নেই। ফলে এই দলের আপনার সক্ষমতা অত্যন্ত সীমিত এবং থাকে যে বিরোধী দলের উপরে আমাদের দেশে আক্রমণ হয়, গুম হয়, এই ধরনের অভিযোগ থাকে। কিন্তু ইনোসেন্ট থার্ড পার্টির উপরে যারা রাজনৈতিকভাবে সম্পৃক্ত নাই, জাস্ট এলোপাথারি ভাবে ইনোসেন্ট থার্ড পার্টির উপরে একটা বোমাবাজি করা, উড়িয়ে দেওয়া, সেটা তো আমার অভিমত হচ্ছে একটা সরকারি দল এই রাষ্ট্রীয় পলিসি পরিবর্তন করার জন্য তার এই জঙ্গি তৎপরতার উপরে ইট ইজ আ ফ্যাকচুয়াল ইম্পসিবিলিটি, বা তার প্রয়োজন হয় না এই কাজটা করার। সরকারি দল রাষ্ট্রীয় পলিসি পরিবর্তন করতে হলে তাদের এটা করাটা অনেক সহজ, যেহেতু তাদের দলই সরকারে আছে, তাদের জঙ্গি তৎপরতায় লিপ্ত হওয়ার প্রয়োজন নেই। সেই কারণে ইউনূস যেটা করেছিলেন, ইউনূস সরকার যেটা করেছিলেন সেটা ভিত্তিহীন। সেই কারণে এটাকে বর্তমানে রিভিউ করা প্রয়োজন এবং এটাকে প্রত্যাহার করা প্রয়োজন। সো যেহেতু এখানে কোনো অবজেক্টিভ ক্রাইটেরিয়ার ভিত্তির মাধ্যমে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আনা হয়নি, এটা আরবিট্রারি ভাবে করেছিল ডক্টর ইউনূস। তো সেই কারণে এটা মূল বিষয়টা হচ্ছে যে 18 ধারা যেটা সবসময় আইন ছিল, সেই 18 ধারা ইনভোক করে ইউনূস সরকার আওয়ামী লীগকে আরবিট্রারি ভাবে উইদাউট এনি স্পেসিফিক ক্রাইটেরিয়া যে ব্যানটা করলো, সেটার বৈধতা একেবারেই নেই। তো সেই জন্য এটাকে আপনার লিফট করা প্রয়োজন। ইউনূস সরকার যখন এটাকে নিষিদ্ধ করলো তখন বলার চেষ্টা করলো দল হিসাবে সেই তার বিচার শেষ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞাটা থাকবে। ইলেকশনের পরে বিএনপি মহাসচিব সহ তারা একই কথা বললো, আওয়ামী লীগ নিষিদ্ধ আছে, নিষিদ্ধ থাকবে। আজকে ইউনূসের উপদেষ্টাদের একজন ডক্টর জাহেদুর রহমান, উনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে মানে আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করা হয়নি। রাজনীতিকে নিষিদ্ধ করা হয়নি, রাজনীতিকে নিষিদ্ধ করা, আওয়ামী লীগ দলটাকে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগের যে রাজনীতি সেটাকে নিষিদ্ধ করা হয়নি। তো উনি তাহলে ভালো করে জানেন আওয়ামী লীগের রাজনীতি তাহলে কি, তো উনি আওয়ামী লীগের রাজনীতির জন্য মাঠে নামুক তাহলে। সো এগুলো হচ্ছে আপনার এটা উইথ ডিউ রেসপেক্ট টু এভরিওয়ান, ওনাদের বোধ বা আন্ডারস্ট্যান্ডিং কতটুকু আছে এগুলা সিরিয়াসলি প্রশ্নবোধক। এবং ডক্টর ইউনূসের বিষয়টা আমি বলবো, এবং আমি বলেছি একাধিকবার বলেছি যে এইগুলো হচ্ছে মিথ্যে কথা, ভার্বাল ইনএক্সাক্টিটিউড।
এবং উনি চ্যাটাম হাউসের মতো একটা গুরুত্বপূর্ণ এবং একটা আপনার রেসপেক্টেবল যে আপনার একটা প্ল্যাটফর্ম, সেখানে এসে, যেখানে কেউ কখনো মিথ্যা কথা বলে না, সেখানে এসে উনি বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের কার্যক্রম সাময়িকভাবে সাসপেন্ডেড, which is absolutely untrue, unethical। এবং ওনার মতো একজন ব্যক্তি এরকম কথা চ্যাটাম হাউসের ভেতরে এসে বললেন, এটা অপ্রত্যাশিত। বিকজ সেকশন 18 অফ অ্যান্টি টেররিস্ট অ্যাক্ট শব্দটা, যেটা আইন, মাদার ল, যে আইনটি ইনভোক করা হয়েছে, সেখানে বলা হচ্ছে ব্যান্ড। So আওয়ামী লীগ has been banned from day one, এবং তার আগে ছাত্রলীগকে ব্যান করা হয়েছিল। এবং উনি এইটা মিথ্যের আশ্রয় নিয়েছেন, কারণ তখনই প্রশ্ন করা হতো ওনাকে যে হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া। যেহেতু এখানে কোনো আপনার লজিক্যাল কোনো ক্রাইটেরিয়া নাই যে যদি তারা টেররিস্ট অর্গানাইজেশন হয়ে থাকে, গিভ এন এক্সাম্পল অফ দ্য টেররিস্ট অ্যাক্ট। এবং দ্বিতীয় যে প্রশ্ন, সেটা হচ্ছে যদি সেই আমলের সরকার যদি টেররিজম করে থাকে, যদি আমি বলছি আন্ডারলাইন দ্য ওয়ার্ড যদি করে থাকে, তাহলে এটা তো তখন আপনার সরকার করেছে, কারেক্ট? আদৌ যদি এটা সত্য হয়ে থাকে, তো সরকার এবং দল দুটো তো দুই জিনিস, রাইট? সো আপনার সরকারও যদি আদৌ করে থাকে টেররিজম, এবং সেখানে আমরা স্নাইপারের কথা শুনছি, এটা ডেফিনেটলি ইজ এ টেররিস্ট অ্যাক্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা কি সরকার করেছে নাকি মার্সনারি করেছে? তৃতীয় গোষ্ঠীকে এখানে আমন্ত্রণ দেওয়া হয়েছিল এবং পয়সার বিনিময়ে তারা এটা করেছে কিনা, এরকম কিছু আমরা তথ্য এখন পাচ্ছি। এই যে আপনার যাদেরকে অ্যারেস্ট করা হলো, আপনার দুইজন মার্সনারিকে, একজন তো আমাদের হোটেল আপনার ওয়েস্টিনে তার বডি পাওয়া গেল, এবং ভারতে ভ্যান ডাইক না অ্যারেস্ট করা হলো, এবং সে আপনার কিছু ইউক্রেনিয়ান সহ সে এসেছিল, এবং সে বলেছে যে সে এরকম আপনার বিভিন্ন দেশে গিয়ে সে এরকম মার্সনারি হিসেবে কাজ করে রেজিম চেঞ্জের জন্য। সো আমাদের দেশে এই 7.62 বোর্ড যারা ইউজ করলো, এবং কিছুদিন আগে একজন প্রাক্তন উপদেষ্টা বলেছেন, আসিফ নজরুল, তিনি নিজেই স্বীকার করেছেন যে এরকম আপনার 7.62 বা এরকম মার্সনারি গুলিতে আপনার লোক মারা যাবে, এবং আর্মির একজন নাকি তাকে বলেছেন সেই লিস্টে নাকি তিনিও আছেন। So definitely this needs to be investigated. এবং আরেকটা জিনিস যেটা বর্তমানে আসিফ নজরুল এই তথ্যের ব্রিগেডিয়ার সাকাওয়াত হোসেন তো 7.62 কথা বলেছেন, ডেফিনেটলি উনি বলেছেন, বাট আসিফ নজরুল বলেছিলেন যে এরকম কিছু আপনার এইখানে লিস্টে তার নামও আছে। সো সেটাও ওনার ইন্টারভিউতে দেখলাম যে 2-4 দিন আগে উনিও এরকম একটা খুব চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। সো দিস আর ভেরি ইন্টারেস্টিং যে ওনারা যখন ক্ষমতায় ছিলেন তখন ওনারা এটা নিয়ে কোনো অ্যাকশনে যাননি। তো আসিফ নজরুলের নিজেকেই যদি এরকম লিস্টে উনি আছেন, এবং উনি নিজেই বলেছেন আমি তখন বাসায় থাকতাম না, আমি বাইরে থাকতাম, রাত্রে বাসায় থাকতাম না এই কারণে। সো দে নিউ। এবং বর্তমান সরকারের যেটা খুবই প্রয়োজনীয়, যেটা আমি মনে করি যে ইন্ডেমনিটিটা দেওয়া হয়েছে, সেই ইন্ডেমনিটিটা যে আপনার জাতিসংঘের রিপোর্ট যেটা অনেক কন্ট্রোভার্সিয়াল, সেখানে আপনার 1400 জনের যে মার্ডারের কথা বলা হয়েছে, সেখানে ইউনূস সরকার স্বীকার করেছিলেন আপনার 800। সো এখানে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে যে বিচার হবে না, তো এইটাকে তো লিফট করতেই হবে। ইন্ডেমনিটি ক্যান নেভার বি এনি ল। তো এইটাকে লিফট করে এটাকে যখন তদন্ত হবে,
তখন কিন্তু এই জিনিসগুলা জাতি জানতে চায়, জনগণ জানতে চায়, এবং আইনের শাসন মানে, এবং এটা একটা গণতান্ত্রিক সরকার নিজেরা ওনারা দাবি করছেন, তো গণতান্ত্রিক সরকারে তো রুল অফ ল এস্টাবলিশ করতেই হবে। সো সেখানে এটা তদন্ত করে দেখতে হবে যে এই খুনগুলা কারা করেছিল। সো এবং এখনো দেখেন ইলেকশন হয়ে যাওয়ার পরে, গণতন্ত্র ফিরে আসার পরও আর্মি কিন্তু এখনো ব্যারাকে যায়নি, পুলিশের কাজ কিন্তু এখনো আর্মি করছে। সো গভর্নমেন্ট এবং পার্টিকুলারলি হোম মিনিস্ট্রি, যেটা সালাউদ্দিন সাহেবের তত্ত্বাবধানে, ইজ নট ফুললি ইন চার্জ, নট ফুললি ইন কন্ট্রোল, বিকজ ওনার এখতিয়ার হচ্ছে পুলিশকে দিয়ে ল অ্যান্ড অর্ডার নিয়ন্ত্রণ করা, নট থ্রু আর্মি। সাংবিধানিক ভূমিকা আর্মির হচ্ছে ব্যারাকে ফিরে গিয়ে বহির্বিশ্ব থেকে যে থ্রেট আসে সেটাকে সামাল দেয়া, নট ডোমেস্টিক ল অ্যান্ড অর্ডার। এবং সেটা করতে হলে, পুলিশের আস্থা ফেরাতে হলে, এখানে পুলিশের যেই আপনার নির্মম হত্যাগুলো হয়েছে সেগুলো তো বিচার করতেই হবে। জাস্ট পুলিশের পোশাক পরিবর্তন করলেই সেটা আমরা রেজাল্ট পাবো না, এবং আমাদের দেশের এই ইনস্টিটিউশনটাকে শক্ত করতে হবে। এবং পুলিশকে তো আমি মনে করি একেবারে ভীষণভাবে একটা বড় রাষ্ট্রীয় খাত থেকে একটা ইনভেস্টমেন্ট করে তাদের তদন্ত করার যে স্কিল, এটাকে বাড়াতে হবে। বিকজ পুলিশকে আমরা নিগৃহীত করতে করতে এখন খুবই করুণ অবস্থায় পুলিশ চলে গেছে, এবং তারা ব্যবহার হচ্ছে যে সরকারি আসুক না কেন তাদের হাতিয়ার হিসেবে। তাদের নিজস্ব যে প্রাইড, ডিগনিটি, এটা হারিয়ে ফেলেছে পুলিশ। এবং এই প্রাইড এবং ডিগনিটি এটা ফিরিয়ে আনতে হলে there is no substitution for training and investment in police. Best of the best, cream of the cream, মেধাবী যারা আছে তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য পুলিশের যে আপনার কাঠামো সেটাকে নতুন ভাবে তৈরি করতে হবে। সো আপনার ক্রিম অফ দ্য ক্রিম, ক্রিম দ্য ক্রিম, যারা মেধাবী আছে, যারা পারদর্শী আছে, সেরকম ছেলে মেয়েদেরকে যাতে আমরা অ্যাট্রাক্ট করতে পারি এই সার্ভিসে কিন্তু আমরা সেরকম লোক পাচ্ছি না। তো সেটা করতে হলে ফার্স্ট তাদের ডিগনিটি পুনরুদ্ধার করতে হবে। আমি আপনার যে দুটো পয়েন্ট নিয়ে আসি, একটা হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধ, আর একটা হচ্ছে ইন্ডিগনিটি। এই দুটো পয়েন্টে এই সরকার এবং বিরোধী দল সবাই এইসব বিষয় একমত। তারা ইন্ডিগনিটির পক্ষে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে। তারা এগুলো উল্টো করবে না। তারা এখন আওয়ামী লীগ কি করতে পারে? আদালতে গেলে ধরেন আমাদের সংগঠন করার যে অধিকার 38-এ সংগঠন করার যে অধিকার, ওইখানে কি আদালতে গেলে এই যে নিয়ন্ত্রিত আদালত সুবিধা পাবে? আপনার দেখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি মনে করি। ইনফ্যাক্ট এটা আপনার আজকের দিনে 1 নম্বর প্রশ্ন। এটা আমাদের সবাইকে কনফ্রন্ট করছে যে আওয়ামী লীগ কেন নিশ্চুপ হয়ে আছে, তারা কেন প্রতিবাদ করছে না, আওয়ামী লীগ কেন আদালতের আশ্রয় নিচ্ছে না। আপনার প্রতিরোধ পাবে কি পাবে না সেটা তো পরের বিষয়, কিন্তু আদালতের দুয়ারে আদালতের ভেতরে ঢোকার তো অধিকার এদেশের সকল মানুষ সংগঠনের আছেন। অবৈধ অন্যায় কোন সরকারের যখনই